বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কথা আছে যে কয়লা ধুইলে ময়লা যায় না। ঠিক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে তারা ২০২৪ সালের ৫ই আগস্টের পর তারা যে যেখানে কেউ দেশে থাকুক বিদেশে থাকুক, যারা সাবেক এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং দলের দায়িত্বশীল পদে ছিলেন, তারা হয়তো আপনারা দেখেছেন বিগত অনেক বছর যাবৎ যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা বিভিন্নভাবে অর্থবিত্তের মালিক হয়েছে। ওতে আমাদের তৃণমূল কর্মীদের কোনো দুঃখ নাই, আমরা খুশি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো ২০২৪ সালের ৫ই আগস্টের পর তারা এত অর্থ সম্পদের মালিক হয়েও আজকে হাজার হাজার কর্মীরা, নিরীহ কর্মীরা হয়তো কোনো দিন দল থেকে ১০ টাকার সুবিধা নেয় নাই, মিছিল মিটিংয়ে গেছে, আওয়ামী লীগকে সমর্থন করে হিসাবে তাদের কোনো পদ পদবি নাই, তারা দুঃখে দুঃখে জেলে মরছে, তার পরিবার খেয়ে না খেয়ে এই একটা অবস্থার মধ্যে আছে। তাই আজকে ঈদের আগের দিন, ঈদুল ফিতরের আগের দিন আমি বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যারা আমার কথা শুনছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে শুভবুদ্ধির উদয় হোক, এখনও সময় আছে। আপনারা যে যেখানে পারেন আপনাদের অধীনস্থ যারা পরিচিত, যারা এই নেতাকর্মীরা জেলে আছে এবং দেশের মধ্যে যারা বিভিন্নভাবে ঘর ছাড়া, বাড়িঘর ছাড়া অসহায় অবস্থাতে, তাদেরকে স্মরণ করেন, তাদেরকে সাথে যোগাযোগ করেন। কয়লা ধুলে ময়লা যায় না কথাটি এই জন্য বলেছি, গ্রুপিং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে দলের, এই এমন একটি অবস্থা, বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও কিন্তু আওয়ামী লীগের এমন শোচনীয় অবস্থা হয় নাই। কিন্তু যেহেতু আমি দেখেছি, কিন্তু এখন এই একটা এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের, যে ৭৫-এর পরে দেখেছি যারা নেতা ছিল তাদের উপরে হয়তো টর্চারিং হয়েছে, সামরিক বাহিনীও টর্চারিং করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে, যারা সমর্থন করে, তাদেরও বাড়ি ঘরে তারা থাকতে পারে না, বিভিন্ন হামলা মামলায় তারা জর্জরিত হয়ে গেছে। কিন্তু এরপরেও দেখছি যে আমাদের নেতারা কেউ বিদেশ থেকে, কেউ দেশে থেকে, তারা যারা সুযোগ সুবিধা নিয়েছে, পদ পদবি ছিল, তারা এখনও আবার ওই গ্রুপিং, তারা তাদের নিজেদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে তাদেরকে সাথে যোগাযোগ করে তারা বিগত দিনে এই ১.৫ বছরে দেখেছি বিভিন্ন জায়গায় লুকায়িতভাবে তারা মিছিল করেছে। এই ৩০ সেকেন্ড একটা মিছিল করে ফেসবুকে ছেড়ে দিয়ে নেত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে যে আমার লোকেরা, আমার নেতৃত্বে মিছিল হচ্ছে, আগামীতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন, আমাকে দলের সভাপতি সাধারণ সম্পাদক করবেন। খালি চাকরির এই পদ বাঁচানোর জন্য, পদ পাওয়ার জন্য তারা এই গ্রুপিংটি করে। কিন্তু আসলে বিন্দুমাত্র দলের কোনো নির্বাচনী আসনে কেউ কাজ করছে না, হয়তো কিছু জায়গায় করছে। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এই গ্রুপিং এখনও তাদের এই সুবুদ্ধি উদয় হচ্ছে না যে আমরা এই প্রতিটি নির্বাচনী আসনে, হয়তো প্রতিটি থানাতে, উপজেলাতে আমরা চলুন না দলের এই দুঃসময়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দলটিকে এগিয়ে নিয়ে যাই। না, তা না, এখনও গ্রুপিং সৃষ্টি করে সে অনেকে মনে করছে যে আমি গ্রুপিং না করলে তো, আর সবাই ঐক্যবদ্ধ হলে আমার যোগ্যতা কম, হয়তো আমি আগামীতে মনোনয়ন পাবো না, আগামীতে দলের পদ পদবি পাবো না। সে এই গ্রুপিং সৃষ্টি করে সে একটা দেখাতে চাচ্ছে যে আমার এত জনপ্রিয়তা, আমাকে আগামীতে মনোনয়ন দেন, না আমাকে আগামীতে পদ পদবি দেন। আরেকটি জিনিস আপনারা দেখেছেন, আমি ইদানিং দেখেছি যে গত ১ বছর যাবৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিটি নির্বাচনী আসনে, সারা বাংলাদেশে যে প্রতিটি থানা নির্বাচনী আসনে তিনি কথা বলছেন, অনলাইনে তিনি কথা বলছেন নেতাকর্মীদের সাথে। কিন্তু এখানেই একটি চালাকি হচ্ছে যে আমি বঙ্গবন্ধু কন্যা প্রিয়ন্তী শেখ হাসিনা, যদি আপনি আমার কথাগুলো শোনেন, আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কথাগুলো বলছি। কেন্দ্রীয় নেতা হতে থানা পর্যন্ত, নির্বাচনী আসন পর্যন্ত, প্রত্যেকটি কেন্দ্রীয় নেতার সাথে কিন্তু প্রত্যেকটি নির্বাচনী এলাকার তার নিজস্ব কিছু বলয় থাকে। কারণ কেউ যদি মনোনয়ন পায় বা থানার সভাপতি সাধারণ সম্পাদক হয়, আপনাকে বুঝতে হবে যে সে কিন্তু কেন্দ্রীয় কোনো নেতার লবিংয়ে আছে, তার সাথে হয়তো অর্থ দিয়ে বা তার সাথে তোষামোদ করে, পদলোহন করে তিনি কিন্তু হয় থানার সভাপতি সেক্রেটারি হয়েছেন, আর নয়তো তিনি মনোনয়ন পেয়েছেন। এই একটা যে গ্রুপ থাকে, যখন আপনি কোনো একটা নির্বাচনী আসনে কথা বলবেন,
ওই নেতা তখন সে ওই নির্বাচনী আসনে তার পদলহনকারী কোন নেতা আছে সেই নেতাকে এই পোস্ট করার জন্য সে তার যখন ওই নির্বাচনী আসনে আপনি কথা বলবেন তখন ওই কেন্দ্রীয় নেতা তার নিজস্ব লোককে তার অধীনস্থ তার তোষামত করে সেই থানা নির্বাচনী আসনের ওই নেতাকে বলে দেয় যে কারা কারা কথা বলবে তুমি সিলেক্ট করো, নেত্রী কথা শুনবে। তখন ওই তোষামতকারী নেতার এই কেন্দ্রীয় নেতার যে তোষামতকারী থানাতে আছে নির্বাচনী আসনে সে কিন্তু লিস্ট করে দেয় এই লোকগুলা কথা বলবে। তখন ওই যারা কথা বলবে লিস্ট করা লোকগুলা ওই লোকগুলো প্রত্যেকটি লোক দলের যে বিগত দিনে কী সমস্যা হয়েছে এখন কি সমস্যা তা কিছু বলবে না, শুধু বলবে অমুক আমরা নেতৃত্ব মিছিল করেছি এ করেছি নেতা কর্মীদের যোগাযোগ করেছি অমুক বাহিনীর নেতৃত্বে। সবাই এই কথা বলবে, নেত্রী ওখান থেকে শুনে মনে করবে শুধু অমুক নেতার নামে শোনা যাচ্ছে, তাহলে তো ওই এলাকায় খুব ভালো অবস্থা দলের, আগামীতে তাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে দলের সভাপতি সাধারণ সম্পাদক। এভাবে একটা ভেলকিবাজি চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে এভাবে ভেলকিবাজি করে তারা এভাবে প্রমোট করছে। কিন্তু আসলে যারা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী, যারা দলের বোনাবাট করে নিজের খেয়ে দলটি করছে, তারা আপনার সাথেও কথা বলতে পারছে না এবং তারা বিভিন্নভাবে দল ক্ষমতায় থাকা অবস্থায় ছিল অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। এখনও দল ক্ষমতা নাই, তারা একই অবস্থায় বিরাজ করছে। প্রতিটি নির্বাচন এখন আবার শুনছি প্রতিটি নির্বাচন, আমরা দীর্ঘদিন ধরে বলছি, এখনও আমি নিজের ফেসবুকে বহুবার বলেছি যে বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা আপনি আপনার গোয়েন্দা তথ্য নিয়ে ঢাকা সারা বাংলাদেশের 300টি আসনে 64টি এই যতগুলা উপজেলা এই থানা আছে উপজেলা আছে ওগুলাতে আপনি অ্যাডহক কমিটি করে দেন। আপনি আপনার গোয়েন্দা মারফতে আপনি দেখেন এই 18 মাস 2024 সালে 5 আগস্টের পর কারা অ্যাক্টিভ থেকে সে কার পোলা কার নাতি কোন কার বলয়ে কাজ করছে সেটি বড় কথা না, সে অতীতে কী করেছে সেটাও বড় কথা না। এই 2024 সালের 5 আগস্টের পর কোন নেতা ওই নির্বাচনী আসনে ওই থানাতে কে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছে, কে নেতাকর্মীদের সহযোগিতা করছে, কে আর্থিকভাবে সহযোগিতা করছে এবং তার সমাজে কেমন গ্রহণযোগ্যতা আছে কিনা, এবং যারা জেল বন্দি নেতাকর্মী তাদের পরিবারের সাথে যোগাযোগ করছে না, তাদের জামিনের ওই যারা এই কাজগুলো করছে তার অতিথি কী পথ ছিল, সে কার পোলা কার নাতি এটা না দেখে তাকেই আগামীতে দলের দায়িত্ব দিয়ে এই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু এই দল নিঃশেষ হয়ে যাবে। তাই আমি এখনও বলছি যারা অতীতে দলের পদ পদবি নিয়ে দলের পদবীধারী নেতা ছিলেন, আপনি কেন্দ্রীয় কমিটি হন, থানা হন, ইউনিয়ন পর্যায়ে হন, পদ পদবি ছিল, মহানগরে হন পদ পদবি ছিল এবং সাবেক মন্ত্রী ছিলেন, সাবেক এমপি ছিলেন, এই দলকে ব্যবহার করে আপনি ছিলেন না 1 কোটি টাকার মালিকের সম্পদের মালিক, আপনি আজকে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে এই দল যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু আপনার এই সম্পদ রক্ষা করতে পারবেন না। আপনার নিজের সম্পদ রক্ষা করার জন্য, আপনি নিজের অস্তিত্ব রক্ষার জন্য আপনি এখনও তৃণমূল নেতাকর্মীদের সাথে তাদেরকে একত্রিত করে আবার দলকে চাঙ্গা করেন। অবশ্যই আল্লাহর রহমতে দল যদি আবার ক্ষমতায় যায় তাহলে আপনিও ভালো থাকবেন, নেতাকর্মীরাও ভালো থাকবেন, নয়তো আপনার এই সম্পদ আপনি রক্ষা করতে পারবেন না। আরেকটি কথা, একটা কথা আছে, গাছে কাঁঠাল গুপে তেল। গাছের মধ্যে কাঁঠাল এখনও পাকেও নাই, কিন্তু কাঁঠাল খেলেতে দাড়ির মধ্যে মুচের মধ্যে আঠা লাগে, এই জন্য আপনি তেল দিয়ে এখনও মেসেজ করছেন যে কাঁঠাল খাবেন। তাদেরকে বলছি যে এটা এই জন্য বলছি, দলের এই দুঃসময়েও অনেকে এখনও চিন্তা ভাবনা করে আছেন যে দলের নিষেধাজ্ঞা উঠে গেলে কমিটি হলে আমি কমিটির থানা মহানগর এগুলাতে উপজেলাতে আমি সভাপতি সাধারণ সম্পাদক হব, আগামীতে মনোনয়ন পাবো, এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি আপনার যেই এইসব চিন্তা করে আপনি যেই ভাই লীগের গ্রুপিংটা করে যাচ্ছেন এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। আমি তাদেরকেও বলবো এই গ্রুপিং বাদ দেন, গ্রুপিংটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট দেখা যায়। আমি একটি কথা সংক্ষেপে একটি উদাহরণ দিচ্ছি। 2024 সালের 5 আগস্টের পর
আগের কথা নাই বললাম, ওটা ফেসবুকে দেখলেই, আমার ফেসবুক আইডিতে ঢুকলেই দেখতে পারবে যে আমি কোনো দিন এই আন্দোলন সংগ্রামে রাজপথের থেকে অনুপস্থিত ছিলাম কি না। 5ই আগস্টের পর প্রতিদিন ফেসবুকে লাইভ করেছি এবং বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে লাইভ করেছি। এবং 2024 সালের 5 আগস্টের পর 10 দিন পরে যে 15 আগস্টে আমি একমাত্র ব্যক্তি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতো, আমার আইডিতে ঢুকলে দেখতে পারবেন, আমি একমাত্র 7:30 বাজে 32 নম্বর এই ধানমন্ডি 32-এ আমি লাইভ করেছি এই 15 আগস্টকে নিয়ে। এদিন যে কী একটা মহাপলঙ্করী হয়েছিল, মানুষ নেতাকর্মীদেরকে উলঙ্গ করে পিটিয়েছিল, ওদিনও কিন্তু করেছি এই পর্যন্ত। এবং আমি এই বছর গত বছর এপ্রিলের 21 তারিখ লাইভ করে রাজপথে, ঢাকার রাজপথে মিছিল করেছি। 25 সালের 21শে এপ্রিল যারা আমার এই আইডিতে ঢুকবেন দেখতে পারবেন যে কমপক্ষে 7-8 মিনিটের একটা মিছিল হয়েছে। আমি লাইভ করেছি 3.5 মিনিট। তাই এখন পর্যন্ত 2024 সালের 5ই আগস্টের পর এখন পর্যন্ত একদিনও দলের লাইভ বা দলের কাজকর্ম থেকে ফেসবুকে করে যাচ্ছি, রাজপথে মিছিল করেছি এবং সারা বাংলাদেশে যখন যেখানে গিয়েছি ওখানে গিয়েই দলের জন্য কথা বলেছি। এভাবে চলে আসছে। আরেকটি কথা বলবো, যে যারা অতি উৎসাহী, আমি এই কথাটি আমি কর্মীদের উদ্দেশ্যে বলছি না, যাদের নেতাদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। গ্রুপিং আওয়ামী লীগের অতীতেও ছিল, বঙ্গবন্ধু থাকা অবস্থায় ছিল, যেহেতু ওই সময় গ্রুপিংটা বেশি করেছে এই বঙ্গবন্ধুর ভাগিনা ফজলুল হক মনি, তার একটি বলয় ছিল এবং তার বাহিরে বলয়, তার কারণেই, এই ফজলুল হক মনির কারণেই এই জাসদ সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর। এই সংক্ষেপে বলছি, ছাত্রলীগের স্বাধীনতার পর ছাত্রলীগের 2টি গ্রুপ হয়ে গিয়েছিল, সিরাজুল আলম খানের একটি গ্রুপ, ফজলুল হক মনির একটি গ্রুপ। তারা তখন একটা সম্মেলন করতে, সিরাজুল আলম খানের গ্রুপ পল্টনে সম্মেলন করার ডেট করেছে এবং রেসকোর্স মাঠে এই ফজলুল হক মনিরা এই ছাত্রলীগের সম্মেলন করার, কিন্তু বঙ্গবন্ধু কোথাও যাবে না বলেছিল, কিন্তু এরপরেও ফজলুল হক মনির কথা শুনে তিনি এই রেসকোর্সের ছাত্রলীগের সম্মেলনে যাওয়াতে তখন সিরাজুল হক খান এরা, আসম রব, শাহজাহান সিরাজ এরা তখন রাগ হয়ে তখন এই জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক জাসদ বৈজ্ঞানিক সমাজত দল গঠন করে তারা বঙ্গবন্ধু ক্ষমতা থাকা অবস্থায় এমন একটি অবস্থা সৃষ্টি করেছিল যারা না দেখেছে তারা বলতে পারবে না। শুধু এই জাসদ সৃষ্টির কারণেই তৃতীয় শক্তি এসে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার সুযোগ পেয়েছে। জাসদ তাকে হত্যা করে নাই বঙ্গবন্ধুকে, কিন্তু তারা পথ সৃষ্টি করেছে। ঠিক তেমনি 75-তে 96 সাল পর্যন্ত 21 বছর রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার মনে হয় না যে কোনো আন্দোলন থেকে সরে ছিলাম, প্রতিটি আন্দোলনে ছিলাম, কিন্তু তখন আমাদের 21 বছর, আমি আবার বলছি 21 বছর ক্ষমতার জন্য অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু এই তোষামতকারী, পদলহনকারী এবং সুবিধাবাদী বাহিনীর গঠনকারী যেই নেতা, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা যারা তৃণমূলের কর্মী, আমরা ক্ষমতায় থাকলেও আমরা সুবিধাভোগী না, ক্ষমতায় না থাকলেও আমরা সুবিধাভোগী না। তাই আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, হারানোরও কিছু নাই। যেহেতু আমি নিজের ব্যক্তিগত, আমি মনে করি আমার পুত্র, ছেলে মেয়েরা সবাই সেটেল, এমনভাবে সেটেল, খুব ভালো পজিশনে আছে যা আল্লাহর রহমতে বলার অপেক্ষা রাখে না। তাই আমি কারো মুখাপেক্ষী না, তাই আমার চাওয়ার পাওয়ার কিছু নাই। আমি আগামীতে দলের কোনো পদ পদবি, মনোনয়ন বা কোনো কিছু, এই রোজার মুখে বলছি, কোনো কিছু পাওয়ার প্রত্যাশিত না। তবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চাই, যেহেতু বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছে, বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা আমাদেরকে এত উন্নয়ন দিয়ে গেছে, চাই সেই উদ্দেশ্যে আমি নেতাদের উদ্দেশ্যে বলবো, 75 হতে 96 পর্যন্ত 21 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। 91 সালে সারা পৃথিবী বলেছে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, যখন আমরা আসতে পারি না তখন মনে করেছিলাম আমাদের জীবন শশায় হয়তো আওয়ামী লীগকে আর ক্ষমতায় দিতে পারবো না, কিন্তু ঠিকই সে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 21 বছর পর 96 সালে। কিন্তু
এই কিছু কুলাঙ্গার নেতা যে বাইলিক সৃষ্টি করে যে এখনও দলটিকে অগোছালো রাখছে, তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনি অর্থমন্ত্রীর মালিক হয়েছেন, আপনার অনেক সম্মান হয়েছে, কিন্তু দল যদি আবার ঘুরে দাঁড়াতে না পারে, আপনার কিন্তু অস্তিত্ব থাকবে না, আপনিও কিন্তু নিঃশেষ হয়ে যাবেন। আমাদের কিছু হারানোর নাই, কিন্তু আপনার কিন্তু অনেক কিছু হারান হবে। এমনও হবে, আমি আমার জীবনে অভিজ্ঞতা দেখেছি যে আসম রবকে শহীদ মিনারে পাঞ্জাবি ছেড়েছে, মায়াবাইকে আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় যাওয়ার পর মায়াবাইকে ধাক্কাধাক্কি করেছে, মিজান চৌধুরীকে শহীদ মিনার অনেক অপদস্থ, কারণ বহু নেতা অপদস্থ হয়েছে। ঠিক তেমনি আপনিও যত বড় নেতা হন, আপনিও তো কিন্তু কর্মীদের পিঠ যখন দেয়ালে ঠেকে আপনি কিন্তু অপদস্থ হবেন। তাই এখনও হন। আওয়ামী লীগের গ্রুপিং ছিল, আমরা যখন ছাত্রলীগ করেছি তখন এই ওবায়দুল কাদের সভাপতি, বাহাদুর মজনু চূন্য সাধারণ সম্পাদক ছিল। তখনও দেখছি ছাত্রলীগ যুবলীগের মধ্যে বৃহত্তর, তখন তো 21টা জেলা ছিল না 17টা জেলা ছিল, তখন বৃহত্তর এই ফরিদপুর ডিস্ট্রিক্ট এবং বরিশাল জেলা, এই দুটি জেলার যুবলীগেরও তো আধিক্য ছিল এবং ছাত্রলীগেরও আধিক্য ছিল। আমরা শুধু সারা বাংলাদেশ মিলে হয়তো আমরা ওবায়দুল কাদেরকে সাধারণ সভাপতি হিসাবে পেয়েছিলাম, আর সবাই যুবলীগ ছাত্রলীগ সবাই ছিল, বড় বড় নেতা, সব পদগুলো ছিল এই বৃহত্তর ফরিদপুর বেল্ট এবং বরিশাল বেল্টে তখনও ছিল। কিন্তু এখনও গ্রুপিংটা আছে, আর এখন গ্রুপিংটা প্রতিটি থানা উপজেলায় এমনভাবে বিছিয়ে গেছে। গ্রুপিংটা এই জন্য হচ্ছে যে অনেকে মনে করছে বিগত দিনে যারা পদপতি যারা শত শত টাকার মালিক হয়েছে, আমিও যদি গ্রুপিং করে আমি যদি এককভাবে আবার আগামীতে নেতা হতে পারি, এমপি হতে পারি, আমিও হাজার হাজার কোটি টাকা, এই আশায় তারা গ্রুপিংটা জিগিয়ে রাখছে। তাই এখনও বলবো, অনুগ্রহ করে এই গ্রুপিং থেকে বাদ দেন। আজকে আগামী দিন ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।